সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয় অনুষ্ঠানে একজনই অতিথি, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ। আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, এই জন্য আমাদের এই অনুষ্ঠানের শিরোনামটা আমরা দিয়েছি মুখোমুখি মাহবুবুল আলম হানিফ। আর এই অনুষ্ঠানে আপনারাও অংশ নিতে পারবেন, এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। আন্তর্জাতিক আদালতে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিএনপি জামায়াতের অভিযোগ ভিত্তিহীন বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানের নিরাপত্তা ইস্যুতে 7 দেশের সঙ্গে বৈঠক। বড়পুকুরিয়া মামলা বৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বেগম জিয়ার বিরুদ্ধে মিলেছে দুর্নীতির প্রাথমিক সত্যতা। নাশকতা মামলায় 27 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় রবি শস্য নষ্ট। 7 বছরে ঘূর্ণিঝড় আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। মুন্সিগঞ্জে 5ম দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। 6 জন গুলিবিদ্ধ সহ আহত কমপক্ষে 10। অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি কমিশনের। এবং প্রেম, জাগরণ আর দ্রোহের কবি নজরুলের 117তম জন্মবার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। দিনব্যাপী নানা আয়োজন। আমরা শিরোনামগুলো দেখলাম, আমরা সরাসরি আলোচনায় চলে আসি। আপনি একজন রাজনীতিবিদ, আপনাকে আমি শুরুর কোশ্চেনটা এইভাবে করতে চাই। রাজনীতির এখন কি অবস্থা? বর্তমানে আমাদের দেশের রাজনীতিতে যে অবস্থাটা বিরাজ করছে, এটা তো বলা যায় যে যেমন বিরোধী দল বলে কোনো কিছুর তৎপরতা ক্ষমতাসীন দলকে অন্ততপক্ষে আমরা এখন মোকাবেলা করতে দেখছি না। এই অবস্থাকে কিরকম মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ জুবাইর ভাই। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছে তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য। আসলে বর্তমান দেশের অবস্থা কেমন সেটাই যদি আমরা ব্যাখ্যা করতে যাই, এটা এক কথায় যদি উত্তর দেওয়া যায়, দেশ বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। আপনারা জানেন যে আমরা 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে জনগণ ম্যান্ডেট নিয়ে আমাদের মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন। 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করেছিলেন প্রথম দফায়। আমরা যখন দেশটার দায়িত্ব নিয়েছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকার গঠন করেন, তখন যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশের চিত্রটা কী ছিল আর বর্তমান চিত্রটা কী আছে, এই দুইটা যদি তুলনা করা যায় তাহলে আপনার দেশের অবস্থাটা কেমন আছেন বা কীভাবে চলছে সেটা আপনার পরিপূর্ণভাবে জানা যাবে। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন কিন্তু দেশে প্রায় 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ কিন্তু খাদ্য ঘাটতির দেশ ছিল এবং এই খাদ্য ঘাটতির কারণে বাংলাদেশকে কিন্তু বিশ্বের দরবারে অনেক কটূক্তি কথা শুনতে হয়েছে। আমরা সেই হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির কথা শুনেছি, আমরা বাংলাদেশকে ভিক্ষুকের জাতি হিসেবে শুনেছি, রিলিফ খাওয়ার জাতি হিসেবে শুনতে হয়েছে। আজকে সেই জায়গায় সেই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে আমরা খাদ্যের সক্ষমতা অর্জন করেছি এবং বাংলাদেশ বর্তমানে দেশের জনগণ বা কৃষক সমাজ প্রমাণ করেছে যে সঠিক যদি নেতৃত্ব পাওয়া যায় তাহলে আমরা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি। সেটা আজকে প্রমাণিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে বলেই কিন্তু আজকে বাংলাদেশ এই খাদ্য ঘাটতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং খাদ্যের সক্ষমতা অর্জন আমরা সক্ষম হয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন কিন্তু দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট ছিল। মাত্র 3150 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছিল। আমি বহুবার বলেছি বহু জায়গায় যে বিদ্যুৎ এমনই একটা জিনিস, এটা মানুষের শরীরে যেমন রক্তের প্রয়োজন তেমনি একটা রাষ্ট্রের জন্য বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই সচল নয়, সবই অচল। আপনার মিল, কলকারখানা, স্কুল, কলেজ, অফিস, আদালত, হসপিটাল সব কিছুই কিন্তু বিদ্যুতের প্রয়োজন আছে। সেই বিদ্যুতের তীব্র ঘাটতি ছিল, যার কারণে দেশ অর্থনৈতিকভাবে চরমভাবে পিছিয়ে যাচ্ছিল। আমরা কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি শুরু থেকেই বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করার জন্য দ্রুত অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন
এবং যারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা ৩,১৫০ মেগাওয়াট থেকে আজকে ১৪,৭০০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমরা ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমাদের লক্ষ্য আছে ২০২১-এর মধ্যেই আমরা ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু আমূলে একটা পরিবর্তন আনা হয়েছে। প্রাইমারি স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেধার বিকাশ ঘটানো হয়েছে এবং যার মাধ্যমে আজকে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে এই দেশের একটা বৃহৎ একটা গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ একটা মানুষ যারা নিম্ন আয়ের মানুষ ছিল, তাদের সন্তানদের স্কুলে বেতন দেওয়ার টাকার অভাব বা বই কেনার অভাবে তারা সন্তানদের স্কুলে পারতো না। আজকে সেই সমস্ত সকল নিম্ন আয়ের মানুষের সন্তানদের যাতে লেখাপড়া শিখতে পারে, সকল শ্রেণীর মানুষের সন্তানরা যাতে লেখাপড়া শিখতে পারে, সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বছরের শুরুতে বিনামূল্যে বই দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় গত 7 বছরে প্রায় 133 কোটি মতো বই বিনামূল্যে দিয়ে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের সন্তানদের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যার মাধ্যমে গোটা জাতিকে শিক্ষিত করে তোলা যায়। শিক্ষিত জাতি ছাড়া কোনোভাবেই দেশ এগোতে পারে না। আমাদের অনেক ক্ষেত্রে অগ্রগতি আছে। তার মধ্যে দেখেন বৈদেশিক রিজার্ভ আমাদের যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন প্রায় $7 বিলিয়ন কাছাকাছি ছিল, সেটা আজকে $29 বিলিয়ন পৌঁছেছে। এরকম সাফল্য ধরেন আমরা সেক্টর ওয়াইজ সবগুলিতেই আমি একটু হালকা টাচ করে গেলাম। আমাদের রপ্তানি কিন্তু 13 বিলিয়ন টনের যাত্রা শুরু হয়েছিল, এখন কিন্তু $31 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি। $600 নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আজকে কিন্তু সেটা $1,460 পৌঁছে গেছে। এই যে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মানুষের দরিদ্র সীমার হার ছিল 40% আমাদের কাছাকাছি ছিল চরম দরিদ্র সীমা, সেটা আজকে 10% নিচে নেমে এসেছে। তো এই সমস্ত ইন্ডেক্সগুলো বলে যে বাংলাদেশ আজকে কতখানি এগিয়ে গেছে। বাংলাদেশ আজকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। যে বাংলাদেশকে নিয়ে একসময় গোটা বিশ্ববাসী হতাশা প্রকাশ করেছিল যে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, সেই অন্ধকার থেকে আজকে আলোর পথে নিয়ে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশের নিয়ে গোটা বিশ্ববাসী আজকে আশা প্রকাশ করছেন যে এইভাবে যদি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বের, তার দক্ষতা, বিচক্ষণতা, দূরদর্শিতার কারণে দেশ যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে কিন্তু গোটা দেশের মানকে আমরা এগিয়ে নিয়ে গেছি। মান এগিয়েছে, আমাদের অনেকগুলো ইন্ডিকেটর, অনেকগুলো পজিটিভ, সবকিছু ঠিক আছে। কিন্তু আমরা যে রাজনীতির কথা বলি, সেই রাজনীতির দিক দিয়ে যদি আপনাকে যদি বলতে বলা হয়, আপনি কি বলবেন আমাদের রাজনীতির অবস্থা কি? না, রাজনীতি এখন আপনি দেখুন, রাজনীতি তো একটা দল, রাজনীতির দল যারা এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত এই দেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন যদি এইভাবে বলা হয়, এটাই বলে অনেকে যে দেশে এখন আওয়ামী লীগেরই শাসন চলছে, আওয়ামী লীগই সব, বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। এই অবস্থাটা যদি আসতেছি, দেখেন এই একটা দল রাষ্ট্র ক্ষমতায় থাকতে তাদের চরম ব্যর্থতা, সীমাহীন দুর্নীতি এবং ব্যর্থতার কারণে দেশ পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্কে তকমা গেছিল। বাংলাদেশে জঙ্গিবাদের চারণভূমি বানানো হয়েছিল, বাংলাদেশটাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। সেই দল জনগণ থেকে ধিকৃত হয়ে ক্ষমতার বাইরে যাওয়ার পরে আজকে যখন দেশের উন্নয়ন অগ্রগতি হয়েছে সেইটাকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এই বিএনপি এবং জামাত, এই দুইটা শক্তি কিন্তু পাকিস্তানের আদর্শে আদর্শিত হয়ে লালিত হয়ে তারা কিন্তু দল পরিচালনা করে আসছেন। পাকিস্তানের লক্ষ্যটা কি? পাকিস্তান 71 সালে আমাদের কাছে পরাজিত হয়েছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সেই পাকিস্তান কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, মিত্র হতে পারে না। সেই পাকিস্তান কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সহ্য করতে পারে না। সেই পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে কখনোই সহ্য করতে পারে না। তো সেই পাকিস্তানের এজেন্ট হিসেবে যারা কাজ করে তারা কিভাবে দেশের মানুষের ভালো চাইবে, দেশের উন্নয়ন চাইবে, দেশের অগ্রগতি চাইবে? সেই কারণেই তারা সবসময় বিএনপি জামাত দেখেন দেশের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য বারবার বিভিন্ন সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। আপনার 2012 সাল থেকে তারা বিভিন্ন অজুহাত তুলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য তারা আন্দোলন করেছেন। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচার রায় হওয়ার পরে সেই রায়ের প্রতিবাদে সারা দেশে সন্ত্রাসী এবং তাণ্ডবতা চালিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিলেন। যেভাবে সারা দেশে নাশকতা এবং কর্মকাণ্ড করেছিলেন, এটা ভয়াবহ দিকে নিয়ে গেছিলেন। সেই অবস্থা থেকে কিন্তু জননেত্রী শেখ হাসিনার দক্ষ নীতিতে কিন্তু উত্তরণ ঘটিয়ে আমরা 2014 দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আবার সরকার গঠন করার পর 2014 সালে কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তারা না নিয়ে যে ভুল করেছিল
এবং নির্বাচনকে প্রতিহত করার নাম করে যেভাবে সারা দেশে সন্ত্রাস চালিয়েছিল, যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, নির্বিচারে মানুষকে হত্যা করেছিল, যারা ভোটার দিতে গিয়েছে 2 জন প্রিজাইডিং অফিসারকে জবাই করে হত্যা করা হয়েছিল, 500টি স্কুল পুড়িয়ে দিয়েছিল, প্রায় 47 জন মানুষকে কুপিয়ে হত্যা করেছিল, প্রায় 1,500 মানুষকে আহত করেছিল। এইভাবে তারা ভোটাধিকারে বাধা দিয়েছিল। দিয়েও যখন তারা ব্যর্থ হলো, নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠন হলো, সেই সরকার যখন সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করতেছিল, দেশ যখন খুব স্বাভাবিক অবস্থা ছিল, সেই সময় 2015 সালে এই নির্বাচনের বর্ষপূর্তির দোহাই দিয়ে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90 দিনের তথাকথিত অপরাধের নাম করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হলো, পেট্রোল বোমার সন্ত্রাস দিয়ে সারা দেশে যেভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো, আপনার নিরীহ নিরপরাধ মানুষ প্রায় 221 জন মানুষকে প্রাণ দিতে হয়েছিল, প্রায় 2000-এর মতো মানুষকে অগ্নিদগ্ধ করা হয়েছিল, হাজার হাজার গাড়ি ঘোড়া পুড়িয়ে রাষ্ট্র সম্পত্তি ধ্বংস করা হয়েছিল। এইরকম একটা অবস্থাকে চ্যালেঞ্জ করে সরকার এগিয়ে নিয়ে গেছে। এখন সেই শক্তি কিন্তু এখনো তৎপর আছে। তারা কিন্তু এত সন্ত্রাসী আসলে কর্মকাণ্ড করে সরকারকে পতন ঘটানোর ব্যর্থ হয়ে তারা শুরু করলেন গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা করে বিভিন্ন নাম দিয়ে তাদের সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে গুপ্ত হত্যা শুরু করেছিলেন। মানে আপনি বিদেশি হত্যা বলছেন, গুপ্ত হত্যার জন্য আপনি সরাসরি বিএনপি জামাতকে কারা করতেছে? দেশের মানুষ সবাই জানে। তাহলে বিএনপি জামাতকে ধরা হচ্ছে না এখন? সেটা তো অবশ্যই আইনের আওতায় তদন্ত হচ্ছে। আপনি যেহেতু আইডেন্টিফাই করে ফেলেছেন, আপনারা দেখুন যে এই যে আপনার বিদেশি 2 নাগরিককে হত্যা করা হলো, যে আপনার সিজার তাবেলা এবং হোসিয়া কুনুকে, এই 2 নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে কাজ জড়িত পাওয়া গেছে, তদন্ত রিপোর্টে পাওয়া যায়। আমরা এখনো কাউকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী খুব শিগগিরই যাদেরকে ধরা হয়েছিল, সেই যেমন ঢাকাতে ওখানে আপনার কায়েম কমিশনের নাম চলে এসেছে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নাম এসেছে। আপনার রংপুরে যে হোসিয়া কুনুকে হত্যা করা হয়েছে, সেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের নাম এসেছে চলে, যাদেরকে ধরা পড়েছিল তারা। তো এটা তো সকলেই জানে। এবং কারা এই দেশের এই হত্যাকাণ্ড করবে? যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, তারা ছাড়া কোন কারণে হত্যাকাণ্ড? আমি যদি এইভাবে বলি, সেই আমি বলি সার্বিকভাবে এই সমস্ত এখন এই চোরাগুপ্ত হামলা করে সরকারকে অস্থিতিশীল করার যে একটি ঘটনা ছাড়া সার্বিক দিক দিয়ে দেশ কিন্তু, আমি যদি এইভাবে বলি হানিফ ভাই, 75-এর পর জিয়াউর রহমান বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এখন বিএনপি বা বিরোধী দলের রাজনীতির ভুলের কারণে হোক বা সরকারের কঠোর অবস্থানের কারণে হোক, দেশে এখন সবাই এটা এক বাক্যে স্বীকার করবেন, দেশে এখন একটা একতরফার রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। তো আওয়ামী লীগের আমলে পলিটিক্স ডিফিকাল্ট হয়ে গেছে, এই কথাও বলা হচ্ছে। কিভাবে বলবো? কিভাবে? এটা তো আসলে যারা এই অভিযোগ করবেন বা করছেন, এটা সঠিক নয়। আপনি দেখেন, বিএনপির প্রতি আমাদের তো কোনো আক্রোশ নেই বা কোনো খড়গস্ত নেই। আমাদের এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের যে দায় নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যে কাজ করে যাচ্ছে না, প্রথম কাজ হচ্ছে মানুষের জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনৈতিক উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাওয়া। এখন আপনি পেট্রোল দিয়ে গাড়িতে পুড়িয়ে, গাড়ি ঘোড়া পুড়িয়ে ধ্বংস করবেন, মানুষকে পুড়িয়ে নিরপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা করবেন। এখন সেই ঘটনার সঙ্গে যদি মামলা হয়, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কারণে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, সেটাকে রাজনৈতিক হয়রানি বলার কোনো সুযোগ নেই। আজকে দেখেন যে সমস্ত এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কিন্তু যেগুলো ঘটেছে, আজকে যেই মামলায়, এই যাত্রাবাড়িতে বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তো আসামি। এই যে মামলাটা, আপনি এই মামলাটাকে অনেকেই মনে করে থাকে, আপনি জানেন এইরকম শাহবাগে আপনারা যখন বিরোধী ছিলেন, শাহবাগে একই ধরনের ঘটনা ঘটেছিল, আপনাদের দলের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই জন্য আসামি করা হয়েছিল। সেই মামলার যা হয়েছে, সেই মামলাকে মানুষ যেমন বিশ্বাস করতো এগুলো রাজনৈতিক নেতাদের হয়রানি করার জন্য মামলা, ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যখন এই মামলাটা করা হয়, তখন একইভাবে মানুষের মনে এই পারসেপশনটা আসে যে এটা হয়রানি করানোর মামলা। তো আপনাকে আমি বলি, আপনি তো বলছেন শাহবাগের যে কি ঘটনা ঘটেছিল, শাহবাগে বাসে গান পড়ে দিয়ে আগুন দিয়ে হয়েছিল, কে করেছিল? ওই সময় বিএনপি শাহবাগের এই ঘটনায় আমাদের আওয়ামী লীগের বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের বিরুদ্ধে মামলা দিয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো যে মামলা যাকে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই কালু সেই ঘটনার সময় সে 5 দিন ধরে জেলে ছিল, সে ওই সময় জেলখানা ছিল। পরবর্তী পর্যায়ে আদালতে এই তথ্য প্রমাণ উত্থাপিত হওয়ার কারণে সেই মামলাটাই থেকে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এটা একদম পরিকল্পিতভাবে সাজানো নাটক ছিল। কারণ ওই সময় যে ব্যক্তিটি জেলখানায় ছিল, তাকে কারাগারে ছিল, তাকে নিজে পরে সাক্ষী বানানো ছিল। আপনি কই আজকে আপনি এই ধরনের ঘটনা ঘটছে, আপনি একটাও দেখেন তো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে মামলা করা যায়?
আজকে এই যে গত 2015 সালের 90টা দিন সারা দেশে পেট্রোলের মধ্যে মানুষ পুড়ে হত্যা করা হলো, কারা করেছে? কেউ না কেউ তো করেছে। তো এরা কারা? নিশ্চয়ই বাইরে থেকে বা উপর থেকে আসমান বা ভূত প্রেত কেউ তো এসে করেন আসমান থেকে। কিন্তু আমরা এই মানুষই করেছে। আমরা দেখি কাদের স্বার্থ? কাদের স্বার্থ ছিল? আজকে আমি বলে দেখুন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়াটা হয়, আমরা দেখি এর সাথে ওনারা তো স্পটে ওনারা আগুন দেননি, কিন্তু জিনিসটা হচ্ছে যে সত্যিকার ভাবে যারা আগুন দিয়েছে, আপনারা বলছেন তাদের হুকুমে হয়েছে, এরকম ভাবে বলা হচ্ছে, কিন্তু সত্যিকার ভাবে যারা আগুন দিয়েছে তাদের নাম কেন আসছে না, বা তাদেরকে কেন ধরা হচ্ছে না? আপনাকে অনেকগুলো বিষয় কনসিডার করতে হবে আজকে। যে একটা আউটসোর্সিং করে অনেক জায়গায় আগুন দিয়েছে, আউটসোর্সিং করে ধরেন টোকায় বা এরকম কোন লোকজনরে দিয়ে 500 টাকা দিয়ে বা দিয়ে তারা আগুন দিয়েছে। ওই টোকার ওখানে কি তার ইন্টারেস্টটা কি? একটা পেট্রোল বোমা দিয়ে গাড়িতে একটা বাসে পুড়িয়ে 30 জন বা 20 জন মানুষকে পুড়িয়ে হত্যা করে, তার কি বেনিফিট থাকতে পারে? কেন সে পুড়িয়ে মারবে? আর আজকে এখানে যে বেগম খালেদার বিরুদ্ধে মামলা হয়েছে বলে যে দুঃখ করার জন্য বা ক্ষোভ প্রকাশ করার কোনো কারণ নেই। কারণ আপনি বেগম খালেদার টেলিফোন কনভারসেশন শোনেন নাই, চট্টগ্রামে তার এক নেতার সাথে টেলিফোন কনভারসেশন হয় নাই, ওখানে উনি তার নেতাকে নির্দেশ দেয় নাই যে ওখানে তাকে আরেক নেতাকে এসে উনি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাধা না দেয় সেভাবে উনি থ্রেট করছেন। তো কি কাজে ছিল? যে সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছিল সেটা হয়তো আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি তো বিবেকের তাড়নায় এটা মানতে চান নাই, এই কারণে তাকে থ্রেট করা হয়েছে। তো এই নির্দেশনা আসে না উপর থেকে, এটা তো সবাই জানে। নির্দেশনা ছাড়া আপনি কার ইন্টারেস্টে এই পেট্রোল দিয়ে মানুষ পুরো হত্যা করবে? আপনি বলুন, কার ইন্টারেস্টে? যে ছেলেটা রাস্তায় ধরা পড়ছে টোকায়, বা এর কি বেনিফিটটা থাকতে পারে যে ওই পেট্রোল দিয়ে বাসে দিয়ে মানুষকে পুরো হত্যা করবে? এটা তো অবশ্যই একটা দলীয় সিদ্ধান্তের কারণে এটা করা হয়েছে। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আওয়ামী লীগের হানিফ সাহেবকে। আমার তার কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে সাম্প্রতিক আমরা দেখতেছি যে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই কিছু সংঘর্ষ ঘটছে এক পক্ষ অপর পক্ষের উপর প্রভাব বিস্তারের জন্য। সেক্ষেত্রে আমাদের মাননীয় যে আলোচক আছেন তিনি কি বলবেন আর কি, আবু হানিফ সাহেব? ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। এখানে উনি যেটা, আমি আর একটু ক্লিয়ার করে দিই যে জিনিসটা হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষ বলতে এখানে আওয়ামী লীগের দুই পক্ষ। আওয়ামী লীগ এক পক্ষ যারা নমিনেশন পেয়েছে, আর আরেক গ্রুপ হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আমরা জানি যে নির্বাচনের আগে, নমিনেশন দেওয়ার আগে আপনাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তৃণমূলের মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হবে, কিন্তু তৃণমূলের মতামতের ভিত্তিতে বেশিরভাগ ক্ষেত্রেই মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ, যার কারণে আমরা দেখি যে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে পাওয়া একজন এবং কেন্দ্র থেকে মনোনয়ন না পাওয়া 2 জন বা 3 জন বা তারও বেশি নমিনেশন নির্বাচনে নেমেছে এবং সংঘর্ষ। তো এই বিষয়টি উনি বলেছেন। ধন্যবাদ। যে প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ জানাই। একজন সচেতন নাগরিক হিসাবে এই সময় যেটা সবচেয়ে আলোচিত সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। আমি একটা বিষয় একটু জানিয়ে রেখে আমাদের সকলের উদ্দেশ্যে, যে আমাদের এবারে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন, স্থানীয় নির্বাচনটা এবারই প্রথম দলীয় ভিত্তিতে করা হচ্ছে, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় 5,500 উপরে ইউনিয়ন। এই নির্বাচনের প্রার্থী বাছাই করা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার। আপনারা দেখেন যে পার্লামেন্ট ইলেকশনে মাত্র 300টা আসনের জন্য 300 প্রার্থী বাছাই করতে কিন্তু অনেক সময় হিমশিম খেতে হয়। সেখানে 5,500 একেবারে তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ের একদম নেতাকর্মী যোগ্য প্রার্থী বাছাই করা খুব কঠিন ব্যাপার। আমাদের সেই কারণে আমাদের সভানেত্রী আমাদের একটা গাইডলাইন দিয়েছিলেন যে আমাদের ইউনিয়ন কমিটি সকল ওয়ার্ড কমিটিকে নিয়ে একটা বর্ধিত সভা করে ওখান থেকে প্রার্থী বাছাই করবেন। সেই প্রার্থীর নামটা আমাদের থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত হয়ে, ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি এবং থানা জেলার স্বাক্ষরিত হয়ে কেন্দ্রে পাঠাবেন। এখানে তারা সেভাবে পাঠিয়েছেন যে সমস্ত ইউনিয়ন পর্যায় থেকে এই ধরনের বাছাই সকলের সই স্বাক্ষর হয়ে যথাযথভাবে চলে এসেছে, সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে এন্ডোর্স করা হয়েছে। আমরা সেগুলোর ব্যাপারে খুব বেশি একটা ওখানে
হাত দেওয়া হয় না। কিন্তু হানিফ ভাই বলা হয় যে ব্যাপকভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে। আমি একটা কথা বলি, অভিযোগ, এই অভিযোগটা এসেছে এবং আপনাদের দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরও বিষয়টি নিয়ে স্বীকার করে বলেছেন যে আমরা তদন্ত করব। আমরা এটার জন্য তদন্ত ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা আশা করি যে নির্বাচনটা হয়ে যাওয়ার পরেই যে তদন্ত কাজ হওয়ার পরে যে কোনো শাস্তিমূলক হবে না সেটা নয়। এই তদন্ত করার আমরা শুরু করেছি, এবং এই ঘটনার সঙ্গে যদি কেউ আমাদের দলীয় নেতাকর্মীরা যদি এই নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোরভাবেই আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যেটা বললেন যে সংঘর্ষের কথা বলেছেন, সংঘর্ষের ব্যাপারে এখানে একটা বড় সমস্যা যেটা আমাদের চ্যালেঞ্জ যেটা হয়েছে, সেই চ্যালেঞ্জটা হলো যে বিএনপি আসলে এই নির্বাচনটাকে তারা নির্বাচন হিসেবে গ্রহণ করে নাই। এটা একটা ষড়যন্ত্র অংশ হিসেবে নেওয়ার কারণে কিন্তু আমাদের মনোনয়ন পত্রই জমা দিতে পারে। আমি সেই কথাটা আসছি, আমি দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা ভয়ের মনোনয়ন আমি আপনার জমা দিতে পারে। কথাটা শেষ করলে পরে আমার কথাটা পুরো বুঝতে পারবেন। দেখুন, আমার নির্বাচনী এলাকাতেই, আমার কুষ্টিয়াতেই, ওখানে মনোনয়ন যারা চেয়েছে ওখানে আমাদের দলের প্রার্থী থেকে সকলকেই কিন্তু তালিকা এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের যাদেরকে দল যোগ্য মনে করেছেন তাদের মাঠ পর্যায়ে জরিপ টরিপ দেখে সেটাকে মনোনয়ন দিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে হয়তো যারা একমত পোষণ করতে পারেননি তারা নির্বাচনের স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছেন, নির্বাচন করেছেন। আমাদের ওখানে কোনো সংঘর্ষ হয়নি, কোনো সংঘাত হয়নি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা সহায়তা করেছি, এবং আমাদের দলের পক্ষ থেকে যথেষ্ট ছিল যে আমরা কোনো সংঘাত যাতে না হয়। কিন্তু বেশিরভাগ জায়গায় যেটা হয়েছে এরকম যে আওয়ামী লীগের মতো দলের একটা ইউনিয়ন পর্যায়ে অনেক যোগ্য নেতা আছে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার মতো যোগ্য, একজন যখন পেয়েছে আর দুইজন যখন হয়তো মেনে নিতে পারে নাই, তখন এই যে বিএনপিরা তাদেরকে উস্কি দিয়েছে অনেক সময় মাঠে নামানোর জন্য। হয়তো তারা স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে, বিএনপিরা এই কৌশল নিয়েছে যে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য, নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য এই সমস্ত স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভর করে দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে তারা এই সংঘাত সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়েছেন। যার ফলে অনেক জায়গায় আমরা এটাকে যেভাবে আমাদের দলীয়ভাবে নিয়ন্ত্রণ করা উচিত দরকার ছিল আমরা সেভাবে হয়তো আমরা পারি নাই। কিন্তু যদি বিএনপি যদি তারা নির্বাচনটাকে নির্বাচন হিসেবে মাঠে নিয়ে থাকতো, তাদের যদি দলীয় প্রার্থীরা দিত, তারা যদি নির্বাচনে অংশ নিত, তাহলে আমার মনে হয় যে এই ধরনের পরিবেশ। আপনি বলতে চাচ্ছেন বিএনপি যদি মনোনয়নপত্র দাখিল করতে পারতো বা দাখিল করত, তাহলে আওয়ামী লীগের 3টা গ্রুপ হতো না বা 4টা গ্রুপ হতো? আওয়ামী লীগের 4টা গ্রুপের কথা নয়, তারা তখন তাদের প্রার্থী জয়ের জন্য কাজ করতো। সেই ক্ষেত্রে তো আর এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এই স্বতন্ত্র অংশ হিসেবে আওয়ামী লীগের হাতে ভর করে এই সংঘর্ষের সৃষ্টি করে নির্বাচনকে বিতর্কিত করা। আমরা দেখি কোনো ক্ষেত্রে এমন অভিযোগ আছে, কোনো জায়গায় আপনাদের দলের লোক মনোনয়ন না পেয়ে জামাতের লোক মনোনয়ন পেয়েছে, নাম সহ এসেছে। রাজশাহীতে যারা একসময় বাংলা ভাইয়ের সাথে মিটিং করেছে, হকি স্টিক নিয়ে মিছিল করেছে, তাদের মধ্যে কমপক্ষে 3 জন এইবার মনোনয়ন পেয়েছে। আমরা একেবারে ভিডিও ফুটেজ দেখিয়েছি, সেই 2004-05 সালের ভিডিও ফুটেজ বাংলা ভাইয়ের সাথে মিটিং করে। রাজশাহীতে এরকম একটা ঘটেছে। আমরা আগে বলেছি যে সমস্ত এলাকাগুলো থেকে তৃণমূল পর্যায় থেকে নাম এসেছেন সবার সই হয়ে, সেগুলোকে আমরা খুব একটা দেখি নাই। আমরা যেখানে একাধিক প্রার্থীর নাম এসেছে সেগুলোকে আমরা আমাদের বিভিন্ন জরিপের রিপোর্ট ছিল, সেগুলো রিপোর্ট দেখেই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। এইখানে তৃণমূল থেকে যখন একজনের নাম এসেছে, সেই নামটা ওখানে রাষ্ট্রের একটা ঘটনা এরকম আমরা দেখেছিলাম যে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল সে নাকি জেএমবির সদস্য ছিল, এবং এই ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আমাদের মাননীয় সভানেত্রী উনি নির্দেশ দিয়ে তার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। ওখানে দিয়েছে রাজশাহী এবং আমাদের অভয়নগরে একটা ঘটনা ছিল যে একজন হয়তো যার বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসী, তাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়েছে। আমাদের গোচরে যখনই এসেছে যে কোনো জায়গায় যে কোনো হয়তো খারাপ লোক বা যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে, এই ধরনের লোকের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কিন্তু বাগমারায় ছবি দেখেছি, হ্যাঁ, সেটা বাতিল করা হয়েছে, তাকে তার নমিশন সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে। কমপক্ষে 3 জনের ছবি, 3 জন না, আপনি একজন বাতিল করেছে, বাকি 2 জনের ব্যাপারে আমাদের কাছে সেই অভিযোগের সত্যতা আসে নাই। কিন্তু একজনের ব্যাপারে আমরা যখনই জেনেছি আমাদের মাননীয় সভানেত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছে। আমরা আরেকটা প্রশ্ন নিব, আরেকজন আছেন, অনেকেই আছেন লাইনে, আমরা একটা করে নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মনির হায়দার। আমি জনাব মাওলানা হানিফ সাহেবের কাছে একটা প্রশ্ন। রাজনীতি ঊর্ধ্বে থেকে উনি কিভাবে বলবেন যে জঙ্গি, আপনার গুম, খুন,
তারপরে আপনার এই যে সবকিছু মিলিয়ে সরকারের দায় কতটুকু, উনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে, কোনো হিসেবে না, উনি বলবেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কোন পর্যায়ে যাওয়ার পরে আমাদের রাজনীতিবিদরা এক হবেন? কারণ বর্তমানে আইএস, তারপরে আপনার ইসরায়েল, মোসাদ থেকে আমরা অনেক কিছু, যেহেতু আমাদের ডিভিশন থাকার কারণে সকালে ভাবতেছে যে আমরা তো দুই ভাগ, আমরা কবে আর কোন সময় আমরা এক হব? কোন সময় আমরা এটা বলবো না আমরা খালেদা জিয়া আগুনের নেত্রী, প্রাইম মিনিস্টার উমুকের নেত্রী, এগুলো থেকে আমরা কবে উদ্ধার হবো? উনি নিরপেক্ষভাবে যদি একটু বলেন খুশি হবো আর কি। ধন্যবাদ আপনাকে। না, ধন্যবাদ মনীষ সাহেব, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি প্রশ্ন করেছেন। আমরা একটা বিষয় হলো যে একটা দেশে যখনই কোনো ঘটনা ঘটে, বিশেষ করে এই হত্যাকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ঘটনার জন্য কিন্তু সবাই সরকারের কাছেই এর প্রতিকার চাই। সরকার যদি প্রতিকার দিতে অপারগ হয় তখন দায়ভার সরকারকে নিতে হয়। তো সেই দিক থেকে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এখানে সরকারের আমাদের কোনো দায় নেই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার এটাও আপনাদের বুঝতে হবে যে যদি কিছু হত্যাকাণ্ড আছে যেগুলো আসলেই একেবারে পরিকল্পিতভাবে যদি করা হয়, সেই ক্ষেত্রে সরকারের তখন সম্পূর্ণ এককভাবে দায়ী করার সুযোগ নেই। তখন এই দেশের জনগণকেও তার দায়ভার নিতে হবে। কারণ এই সমস্ত পরিকল্পিত হত্যাকাণ্ডের পিছনে যারা আছে তাদেরকে সরকার সম্বন্ধে সরকারের তথ্য দেওয়াটা জনগণের নৈতিক দায়িত্ব, তাদেরকে ধরিয়ে দেওয়াটা সরকারের দায়িত্ব। একটা সরকারকে আনস্টেবল করার জন্য এসবের বিরুদ্ধে জনগণকে সচেতন করা, সম্পৃক্ত করা, এই বিষয়টি আমরা তো বহুবার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সভা, সেমিনার বা বিভিন্ন জনসভায় বলেছি যে এটাকে একটা পরিকল্পিতভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য এটাকে করা হচ্ছে। এটা অনেকটা বাইরের মদত এখানে আছে। আর যেটা আপনি বললেন যে আমরা কবে দেখব যে আজকে বিএনপি বা বেগম খালেদা বা আমাদের আওয়ামী লীগের সঙ্গে কখনো এক হয়ে আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে এক হয়ে আমরা আসতে পারবো? আপনি কি মনে করেন যে এটা কি আদৌ সম্ভব? যে একটা রাজনৈতিক দলের নেত্রী, যিনি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বেই হয়তো ঠিকমতো বিশ্বাস করে না, যিনি এখনো পাকিস্তানের ভাবধারায় বিশ্বাসী, আজকে দেখুন জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হয়েছে, আজকে তার জন্য পাকিস্তানের মাতম চলছে, পাকিস্তানে তাকে সর্বোচ্চ সম্মান খেতাব দিচ্ছে। কেন? কারণ পাকিস্তান এখনো তারা প্রকাশ্যে বলেছে, পার্লামেন্টে বলেছে যে এই দেশে যখন আব্দুল কাদের মোল্লা ফাঁসি হয় তখন বলেছিল যে আব্দুল কাদের মোল্লা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের একজন অকুতোভয় সৈনিক ছিলেন। তো পাকিস্তানের সৈনিক তো থাকার কথা 71 সাল পর্যন্ত। আজকে 71 সালের পরে 72 থেকে আজকে আমরা 2016 সাল, এই যে 46টা বছর 45টা বছর পার হয়েছে, এই 45 বছর বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে খেয়ে বাংলাদেশে থাকার পরেও এখনো জামাতের এই মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লারা পাকিস্তানের অকুতোভয় সৈনিক হিসেবে পাকিস্তানের কাছে বিবেচিত হচ্ছেন। তার মানে তো এটাই প্রমাণিত হয় যে তারা এখনো পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাকিস্তানের এজেন্ট হয়ে তারা কাজ করতেছেন। আর সেই তাদের সঙ্গে নিয়ে আজকে বেগম খালেদা জিয়া যখন তাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একগাট্টা হয়ে যখন মাটি নেমে সরকার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের সঙ্গে কিভাবে আপনি আশা করেন যে একজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বা যারা আমরা জীবন বাজি রেখে লড়াই করে মুক্তিযুদ্ধ স্বাধীন করেছি, আমরা সর্বস্ব খুইয়ে, তাদের সঙ্গে কি করে পাকিস্তানের মিত্র বা এজেন্টদের সঙ্গে এক হওয়ার সুযোগ আছে? আরেকটা প্রশ্ন, এই বিষয়টাকে আগে মীমাংসিত করতে হবে। জি, আরেকটা প্রশ্ন, আরেকজন দর্শক আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি অবিনাশ বলছি। জি বলেন। আমি প্রশ্ন তো করছি আগেও আর কি, এখন আবার রিপিট করা লাগবে এটা আমার? জি বলেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নাই করলাম। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, জি, আপনি প্রশ্ন, হ্যালো, আপনি প্রশ্ন করবেন? হ্যাঁ, প্রশ্নটা আগে করছি আমি। করেছেন, সেটা ওইখানে মানে যারা ফোন ধরেছে আপনার ফোন তাদেরকে আপনি বলে ফেলেছেন, এখন অনুষ্ঠানে আছেন আপনি, আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, আপনার যে আওয়ামী লীগের যে ইউনিয়ন পর্যায়ে তার যে প্রতীকটা নিয়ে গেল, আওয়ামী লীগ না শুধু তার ধর্মীয় প্রতীক আর কি, এখানে আওয়ামী লীগের যুদ্ধ বেড়ে নেগেটিভ রেজাল্টটা আওয়ামী লীগেরই আসতেছে আর কি। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি যে হানিফ ভাই, এটার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি যে মানে ইউনিয়ন পরিষদ ইলেকশনে এই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে, রাজনীতির দলীয় পরিচয় নির্বাচন হয়েছে। এর মূল উদ্দেশ্য আমরা জানি, আপনাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তৃণমূলের রাজনীতিকে সত্য ভিত্তির উপর প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। কিন্তু এই যে হলো দেশে এই ইউনিয়ন পরিষদ হলো, নির্বাচন হলো, এটা আপনাদের দলের মধ্যে সংঘাতকে আরো বাড়িয়েছে এবং মানে কি বলবো, এটাকে
সংঘর্ষের চিরস্থায়ী সংঘর্ষের বীজ রোপণ করেছে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে। এটা কি আপনাদের দলের জন্য ক্ষতি হলো না? এই কথাটাই হয়তো উনি বলতে চেয়েছেন। ধন্যবাদ। উনি যেটা বলছেন আমাদের মিস্টার অবিনাশ সম্ভবত, আসলে যে এই মুহূর্তে যদি আমরা দেখি আবার দৃষ্টিতে যে সমস্ত জায়গায় দলের প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী হিসেবে ভোট করে এই যে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন, সেসব জায়গায় তো এই মুহূর্তে দলের মধ্যে কিছুটা তো অশান্তি সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের ওখানে সংশ্লিষ্ট সংসদ সদস্য বা যারা জেলা নেতৃবৃন্দ আছেন, আমার বিশ্বাস যে এগুলো দ্রুতই তারা এটা কাটিয়ে নেবেন। আমরা এই কারণে বারবারই চেয়েছিলাম যে দলের থেকে একক প্রার্থী যেগুলো মনোনয়ন দেওয়া হচ্ছে তার পক্ষে যদি সবাই ভোট করতো তাহলে এই ক্ষেত্রে সেই ধরনের সমস্যা হতো না। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে অনেকে যারা হয়তো মনোনয়ন না পেয়ে ক্ষোভে দুঃখে বা হতাশায় প্রার্থী হয়েছেন, যারা ভাবছেন যে তারা অনেক জনপ্রিয়, এটার কাঁধে যে বিএনপি তারা ভর করার কারণে কিন্তু এই সমস্ত সংঘর্ষ বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। আমরা আশা করি যে যদিও এইগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, তবে আমরা এই সমস্যা বা এই ক্ষতগুলো আমরা হয়তো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। জি। আর আরেকটা বিষয় আমি যেটা বলি যে এই যে জামায়াতের বিষয়ে সরকারের অবস্থান, আমরা দেখি যে অনেকগুলো বিচারে, যুদ্ধাপরাধের বিচার যে হয়েছে অনেকগুলো বিচারে এবং সর্বোচ্চ আদালতের বিচারেও দল হিসেবে জামায়াতকে অপরাধী করা হয়েছে, অপরাধী বলা হয়েছে, জামায়াত নিষিদ্ধের দাবি উঠেছে। কিন্তু যখনই এই বিষয়টি বিভিন্ন মহলে দাবি উঠে, আপনাদের সরকারের তরফ থেকে বলা হয় এটা আদালতের বিষয়, আদালতে মামলা বিচারাধীন। আমরা আবার এটাও জানি যে আদালতে যখন কোনো মামলা বিচারাধীন থাকে এটাও মানে বলা যায় আবার বলা যায় না যে হ্যাঁ সেই বিষয়টি খুব দ্রুত নিষ্পত্তি হবে অথবা বিলম্বিত হবে। এটা অনেকটা একটা ইচ্ছার উপরে নির্ভর করে। কিন্তু আপনি যদি চান আপনি এটাকে দ্রুত, যুদ্ধাপরাধের বিচার যেমন দ্রুত করা গেছে এটাকেও করা যায়, কিন্তু আমাদের পারসেপশনটা হয়েছে সেটাকে সরকার ইচ্ছা করেই বিলম্বিত হতে দিচ্ছে বা বিলম্ব করছে। আপনি এই বিষয়ে কি বলবেন? না, আমি তার আগে একটা কথা জিজ্ঞেস করি জুয়েল ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই যে কিছুটা সন্দেহ প্রকাশ করছেন বা শঙ্কা প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যেই, আপনারা কি 2006 সালের আগে বা 9 সালের আগে এটি কি কখনো ভেবেছেন যে এই বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার হবে? না। এই বাংলাদেশের মানে কতজন মানুষ বিশ্বাস করেছে? এটা কেউই ভাবে আমাদের মধ্যে আশা জাগিয়েছে যখন আমাদের আপনাকে এটা বলে রাখি, গণ আদালত হয়েছে তখন কিন্তু একটা আশা হয়েছে যে আমাদের জোয়ার হয়েছে এবং সেই জাহানান ইমামের গণ আদালতের কারণেই কিন্তু আপনি যদি দেখেন যে 91 সালের সংসদে জামাত কতগুলি সিট পেয়েছিল এবং পরবর্তীতে জুয়েল ভাই আপনাকে একটু মানে ঘটনার পিছনে ঘটনা একটু যেতে হবে। আমাদের জাহানান ইমাম সাহেব শ্রদ্ধেয় আমাদের মুনি শহীদ জননী, ওনাকে শ্রদ্ধা রেখেই আমি বলছি যে উনি যে এই 71 ঘাতক দালাল নির্মাণ কমিটি করা হয়েছিল, এটার পিছনে কিন্তু মূল সকল শক্তি ছিল আমাদের কিন্তু মাননীয় সভানেত্রী শেখ হাসিনা। এবং আমরা দেখি উনি ওনার নির্দেশেই মরহুম আব্দুর রাজ্জাক সেখানে একনিষ্ঠভাবে কাজ করেছেন। এখানে কিন্তু আমরাই এখানে ওই সময় আমাদের মাননীয় সভানেত্রী কৌশলগত কারণেই একজন শহীদ জননীকে সামনে রেখেই এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। সরাসরি আওয়ামী লীগের ব্যানারে গেলে অনেকেই ভাবতো যে আওয়ামী লীগ করছে মানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য করছে, কিন্তু আমাদের মাননীয় সভানেত্রী ওনার লক্ষ্য ছিল একটাই, যে 71-এর সে পরাজয় শক্তি ঘাতক বা যারা যুদ্ধাপরাধী তাদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার, জাগিয়ে তোলার। কারণ 75-এর পর এই বাংলাদেশে কিন্তু এই যুদ্ধাপরাধীদের এমনভাবে পুনর্বাসিত করা হয়েছে, জিয়া রহমান এই দেশের স্বাধীনতা বিরোধীকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, তাহলে সেটাই তাকে মন্ত্রী বানিয়েছিলেন 1993 সালে এবং তৈরি হয়েছে। সেইটার কারণে এদের শিকড়টা এত গভীরে চলে গেছিল, তখন শুধু আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ সরাসরি যেত এটা পলিটিক্যাল হিসাবে দিয়ে হয়তো এটাকে সফল করা কঠিন হতো বলেই আমাদের মাননীয় সভানেত্রী কিন্তু কৌশলগত কারণেই ওই সময় শহীদ জননীকে সামনে রেখে মূল কাজটা উনি কিন্তু করেছিলেন। এবং সেই করার কারণের মধ্যে দিয়ে আজকে 2009 সালের নির্বাচনের মাধ্যমে যেমন শেখ হাসিনা এসেছেন, উনি নির্বাচনের আগে ইশতেহারে নিজে বলেছিলেন, নিজে যাদেরকে বলেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার করবেন যদি ক্ষমতা আসে। উনি সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন। আমার শুধু একটাই আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমি বলতে চাই, আপনারা আস্থা রাখতে পারেন, কারণ যেহেতু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, উনি যেটা বলেন এই বাংলাদেশের স্বার্থে উনি সেটা অবশ্যই করেন এবং অবশ্যই করবেন।
এর জন্য কারো শঙ্কা প্রকাশ করা লাগবে না, কারোর জন্য ওনাকে নতুন করে তাগাদা দেওয়া লাগবে না। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এবং সেই বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে লালন করেই কিন্তু এই দেশ পরিচালনা করছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, যে এই বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনার সকল ধর্ম বর্ণের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং সেটা কিন্তু আজকে সেই পর্যায়ে অনেক দূর আমরা এগিয়ে এসেছি এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বাংলাদেশে এখন এগিয়ে যাওয়ার পালা, বাংলাদেশের পিছনে ফেরার পালা না। তো সেটার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন, আস্থা রাখুন। আস্থা যদি থাকে আমরা কোশ্চেন নিব। জি, আচ্ছা, প্রশ্ন নাই তো। আরেকটা বিষয়ে আমি আনতে চাই যে আমাদের শেষ 2-3 মিনিট সময় আর পাবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা, এখন যেভাবে টার্গেট কিলিং চলছে, তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে বা সরকার ব্যর্থ হচ্ছে বা পারছে না, এই ধরনের কথা বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই 164-এ অনেকের আসছে, কিন্তু চার্জশিট সেইভাবে দেওয়া হচ্ছে না বা চার্জশিটগুলো ওইভাবে আসছে না, এখানে ব্যর্থতার কথা বলা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এখানে আসলে ওইভাবে অভিযোগ করার কোনো সুযোগ নেই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি তো আচ্ছা, বর্তমান বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী এবং দরিদ্র রাষ্ট্র কে? মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার রাষ্ট্র প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক তথ্য প্রযুক্তি সম্মিলিত যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তো সেই দেশে হত্যাকাণ্ড হচ্ছে না? আপনি দেখেন এর আগে ফ্লোরিডাতে এক থিয়েটার হলে এক জায়গায় 17 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনি ম্যাসাচুসেটসে ওখানে স্কুলে যে 21 জন ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরকম ঘটনা তো মাঝে মধ্যে ঘটছে। তো তাহলে কি বলতে হবে যে আমেরিকার সরকার ব্যর্থ? সেখানে কি ল অ্যান্ড ফোর্সেস কি ব্যর্থ? যেগুলো কোনো একটা টার্গেট কিলিং করা হয়, পরিকল্পিতভাবে কোনো একটা ঘটনা ঘটানো হয়, সেইটা ঘটনা ঘটার আগে সেটাকে প্রোটেকশন দেওয়া খুব কঠিন ব্যাপার। আমাদের এখানে এখন যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এগুলো কিন্তু পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। আমরা আগেই বলেছি, সুপরিকল্পিতভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা নির্দিষ্ট হয়তো কিছু গোষ্ঠী তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। এই ক্ষেত্রে শুধুমাত্র যে দু একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সরকারের উপর ব্যর্থতার দিকে আঙুল না তুলে এটা সকলকে এগিয়ে আসতে হবে। এই যে আজকে যারা আনসারুল্লাহ বাংলা টিম বা ওই হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, এই সমস্ত লোকগুলো কারা? এই বাংলাদেশি লোক, তারা তো এই বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছে। তারা কোথায়? এখানে আমি শেষ করে একটু বলি যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে সুষ্ঠু রাজনীতি পথ রুদ্ধ করার কারণেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে হচ্ছে। এই বিষয়ে আপনি না, তাহলে কি বলতে হবে যে সুষ্ঠু রাজনীতির পথ বলতে বিরোধী দল এখন কি বোঝাচ্ছে? যে তারা তাদের রাজনীতি করতে পারছে না? তারা পারছে না কেন? তাদেরকে কে বাধা দিচ্ছে? আপনি কোন জায়গায় তারা মিটিং সভা সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে? আরেকটা জিনিস হলো যে আমরা দেখি যে মিটিং সভা সমাবেশ করা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অথবা তারা যে জায়গায় চায় সে জায়গায় করতে পারছে তারা, কিন্তু ওপেন জনসভা অবশ্যই করছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট শ্রদ্ধা করছে। আমার কথা হচ্ছে যে তাহলে কি বিএনপির এই কথার মধ্যে দিয়ে কি এটাই প্রমাণ হয় যে তারা মিটিং সমাবেশ ঠিকমতো করতে পারছে না বলে এই গুপ্ত হত্যা তারা চালাচ্ছে? যদি এটাই বলে যে সভা সমাবেশ ঠিকমতো করতে পারছে না বলে এই হত্যাকাণ্ড ঘটছে, তাহলে তো এটাই প্রমাণিত হয় যে তাদেরকে ওই সুযোগ পাচ্ছে না বলে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাহলে তো এই দায়ভার তাহলে বিএনপিকে নিতে হয় যে এই গুপ্ত হত্যার জন্য। সেটাই তো আমরা বলেছি, আমরা তো সেই কথাটাই বারবার বলে আসছি যে এই সমস্ত হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করানো হচ্ছে এবং এটা বিএনপি জামাত পরিকল্পিতভাবে সরকার অস্থিতিশীল করার জন্য এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। অতএব আমাদের থাকবে, আপনারা যদি এইভাবে সুনির্দিষ্ট করে থাকেন আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নিতে যেহেতু আমার সমস্যা হচ্ছে, আপনারা বলতেছেন যে এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এই সমস্ত প্রতিটি ঘটনার পিছনে কিন্তু কারো না কারোর হাত আছে, কারো না কারোর স্বার্থ আছে। সেই এগুলো কারা? এগুলো তো কোনো ভূত প্রেত কেউ আসে মানুষ মারে নাই, পেট্রোল দিয়ে মানুষ, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, এগুলো তো কোনো ভূত প্রেত করে নাই। এগুলো তো দেশের মানুষই করছে। কারা করছে? কাদের স্বার্থ ছিল? তো সেগুলোতে করলে সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, আজকে সেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে তখন আপনারা বলছেন যে রাজনীতিভাবে হয়রানি করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আসলে এখানে যেগুলো কথা বলেছি, যেগুলো বলা হয়, আমি যেহেতু আপনি একা, অন্য পক্ষ নেই, আমি তাদের হয়ে কথাগুলি, প্রশ্নগুলি আপনার সামনে তুলে ধরেছি এবং দর্শকরাও প্রশ্ন করেছেন। আজকে আমাদের এখানে এসে এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।